বাংলাদেশের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিমান হামলা, বিস্ফোরণে কাঁপছে কক্সবাজার সীমান্ত। ও মাই গড, বিষয়টা কি বুঝতে পারছেন? মানে বাংলাদেশের টেকনাফ সীমান্তে বিমান হামলা করেছে মিয়ানমার। এখন কথা হচ্ছে, কেন বাংলাদেশের সেই টেকনাফ সীমান্তে বিমান হামলা করলো মিয়ানমার, এবং সেই বিমান হামলার কারণে বাংলাদেশের কি এমন হয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাই আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স ফ্রি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যেই নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেই নিউজটার শিরোনামটা হচ্ছে, টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিমান বিস্ফোরণে কাঁপছে কক্সবাজার সীমান্ত। সেটা বুঝতে পারছেন ভিউয়ার্স? মানে বাংলাদেশের ভিতরে কিন্তু সেই বিস্ফোরণের একটা প্রভাব পড়েছে, এবং এটা বাংলাদেশের নাগরিকদের জন্য কতটা ভয় এবং বিপদের কারণ হতে পারে। চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা একদম ক্লিয়ারলি জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের টেকনাফ সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। দীর্ঘ 2 বছর পর আবারও ভয়াবহ হামলা শুরু করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। মূলত আরাকান রাজ্য শাসন করে আরাকান আর্মি, কিন্তু সে আরাকান আর্মির উপরে আবারও বিমান হামলা চালিয়েছে মিয়ানমার। গতকাল দুপুরের সময় মিয়ানমারের জান্তা বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। বাংলাদেশ ভূখণ্ড থেকে এই হামলার দৃশ্য স্পষ্ট দেখা গেছে, এবং এর শব্দ এতটাই বিকট ছিল যে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষজনও ভয় পেয়ে গিয়েছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত এলাকায় এই ধরনের বিমান হামলা করার কোনো নিয়ম নেই। মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এই হামলাটি চালিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মুংডু শহরতলিতে রাতে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। আরাকান আর্মিও পাল্টা জবাব দিচ্ছে। এতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের লোকজনের শত শত ঘরবাড়ি। আতঙ্কে অনেকে সীমান্ত এলাকার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, বুধবার রাত 9:15টার দিকে মুংডু শহরতলিতে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। আর এই হামলার মধ্য দিয়ে মিয়ানমার আবারও প্রমাণ করল যে তারা বাংলাদেশে হামলার সক্ষমতা রাখে। দেখুন বন্ধুরা, কাল যদি মিয়ানমারের আরাকান আর্মি ভয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে, তাহলে হয়তো বাংলাদেশের ভিতরেও বিমান হামলা করতে পারে মিয়ানমারের জান্তা বাহিনী। তাদের বিমান বাহিনীকে প্রতিরোধ করার মতো কোনো সক্ষমতা বাংলাদেশের নেই। বর্তমানে মিয়ানমারের হাতে শক্তিশালী সব ফাইটার জেট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল MiG-29, সুখোই Su-30, সুখোই Su-30 SME, এমনকি পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 রয়েছে তাদের হাতে। সব কিছু মিলিয়ে মিয়ানমারের বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। এটা একদমই সত্যি কথা, একেবারে সত্যি কথা। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে সেরকম কিচ্ছু নেই, এবং বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমও সেরকম উন্নত না, একেবারেই দুর্বল। যদি মিয়ানমার কোনো ধরনের আক্রমণ বাংলাদেশের উপর করে, তাহলে সেটাকে প্রতিহত করার সক্ষমতা বর্তমানে বাংলাদেশের কাছে নেই। আমি যে আক্রমণের কথাটা বলছি সেটা হচ্ছে আকাশের কথা, ঠিক আছে? বাংলাদেশের নাগরিকদের জন্য আমার মতে এটা সত্যি ভয় এবং বিপদের কারণ, কারণ তারা সীমান্ত এলাকায় বাস করছে, বাংলাদেশের ভিতরেই বাস করছে। তবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো, তাদের বাসস্থান টিকিয়ে রাখার মতো সক্ষমতা বাংলাদেশের কাছে নেই। যদি তাদের লক্ষ্য করে উপর থেকে কোনো ধরনের মিসাইল বা কোনো যুদ্ধবিমানের আক্রমণ করা হয়, মানে যুদ্ধবিমান দ্বারা, তাহলে সেই মিসাইল বা যুদ্ধবিমানকে একদম আকাশে ভূপাতিত করার মতো সক্ষমতা বাংলাদেশে বর্তমানে নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আর এই কারণে তারা বাংলাদেশকে গুনতিতে ধরছে না। তারা বাংলাদেশের সীমান্ত এলাকায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে। কালকে যদি তারা বাংলাদেশে আক্রমণ করে, বিশেষ করে বাংলাদেশের যেসব মেগা প্রজেক্ট রয়েছে সেসব অঞ্চলে যদি মিয়ানমার হামলা করে, তাহলেও তাদের সেসব হামলা রুখতে পারবে না বাংলাদেশ। একে তো বাংলাদেশের হাতে কোনো শক্তিশালী ফাইটার জেট নেই, দ্বিতীয়ত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক দুর্বল। বাংলাদেশের হাতে যুদ্ধবিমানের মধ্যে রয়েছে সেই 90-এর দশকের MiG-29 এবং 60-এর দশকের F-7। এইসব যুদ্ধবিমান দিয়ে বর্তমানে আর যুদ্ধ করা সম্ভব নয়। তারপরও বাংলাদেশের হাতে যে 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, তার মধ্যে 4টি রয়েছে বেলারুশে সার্ভিসিংয়ের জন্য, আর বাকি 4টি দিয়ে কখনোই মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয়। যেখানে মিয়ানমারের হাতে শত শত ফাইটার জেট রয়েছে, তাদের বিপরীতে আমাদের যুদ্ধবিমান নেই বললে চলে।
আর যদি আমাদের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার কথা বলি তাহলে সেটি তো আরও দুর্বল। চাইনিজ FM-90 ছাড়া আমাদের আর তেমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নেই। এগুলো দিয়ে মিয়ানমারের অ্যাডভান্স ফাইটার জেটগুলোকে মোকাবেলা করা সম্ভব নয়। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান হলো বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলার আকাশ রাখিব মুক্ত তো দূরের কথা, বাংলার আকাশে সুরক্ষা দেওয়ার মতো ক্ষমতা বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর নেই। তাই বাংলাদেশ বিমান বাহিনীর দ্রুত চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেটের ডেলিভারি নিতে হবে। সেই সাথে চীনের যেই ASQ-9B মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোরও ডেলিভারি নিতে হবে, নয়তোবা মিয়ানমার একদিন সত্যি সত্যি বাংলাদেশে আক্রমণ করে বসবে। সম্প্রতি তারা বাংলাদেশ সীমান্তে যে হারে বোম্বিং করছে তাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল। তারা বোম্বিং করার পরে আমরা বুঝতে পেরেছি যে তারা বোম্বিং করেছে, এর আগে আমরা আগাম কোনো তথ্য পাইনি। তাই মিয়ানমার যদি কালকে আমাদের দেশের ভিতরে হামলা করে তাহলে আমি অবাক হব না, কারণ সেগুলোকে ডিটেক্ট করার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের হাতে নেই। দেখুন বন্ধুরা, মিয়ানমারের অর্থনীতি বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। তাদের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি, বাংলাদেশের জনসংখ্যা বেশি, বাংলাদেশের জিডিপিও অনেক বেশি। তারপরও একমাত্র দুর্নীতির কারণে এবং ভারতের বাধার কারণে বাংলাদেশের সামরিক বাহিনী এক প্রকার মেরুদণ্ডহীন হয়ে আছে। ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিউজটা তো দেখতেই পেলাম, বিষয়টাও ক্লিয়ারলি বুঝতে পারলাম। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে মিয়ানমারের যে আরাকান রাজ্য রয়েছে সেটা কিন্তু আর মিয়ানমারের জান্তা বাহিনীর দখলে নেই, সেটা আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। তো মিয়ানমার তো এত বড় একটা রাজ্য ছেড়ে দিতে পারে না। তো সেক্ষেত্রে মিয়ানমার দীর্ঘ 2 বছর পরে আবারও বিমান শুরু করেছে আরাকান আর্মির উপরে। তো আরাকান আর্মির যেই বাসস্থান রয়েছে, যে ক্যাম্পগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশের একদম সীমান্তের কোল ঘেঁষে। তো সেক্ষেত্রে সেই সীমান্তে কিন্তু বাংলাদেশের নাগরিকরাও বসবাস করছে। যদি ভুলবশত কোনো একটা মিসাইল বা বিমান হামলার কিছু একটা বাংলাদেশের ভিতর হয়ে যেত তাহলে বাংলাদেশের নাগরিকদের কি হতো? তো এখানে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে বিমান হামলা কিন্তু মিয়ানমারের ভেতরই হয়েছে, তবে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। এটা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তারপরেও বাংলাদেশের কাছে কিন্তু সেরকম কিছু নেই। যদি ভুলবশত কিছু বাংলাদেশের উপর চলে আসে তাহলে বাংলাদেশ সেটাকে আটকাতে পারবে না, সেই সক্ষমতা বাংলাদেশের নেই। এখানে যে বিষয়টা আমি আবারও বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং করতে হবে। দেখুন, ভিডিও তো আপনারা দেখলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু মিয়ানমারের থেকে দুর্বল না, ঠিক আছে, বরং মিয়ানমারের থেকে অনেক বেশি এগিয়ে বাংলাদেশের অর্থনীতি। কিন্তু বাংলাদেশ পিছিয়ে, সামরিক দিক থেকে পিছিয়ে। এটা স্বীকার করছি যে শেখ হাসিনা সরকারের আমলে আমাদের ভারতের দালালি করেছেন তিনি, সেই কারণে সামরিক শক্তির এই অবস্থাই হাল। তবে রিসেন্টলি তো তিনি নেই। তবে এই সময়টাতে কেন আপগ্রেড হচ্ছে না? তবে আপগ্রেড যে হচ্ছে না এটা কিন্তু ভুল কথা। আমি অনেকগুলো নিউজ, অনেকগুলো ভিডিওর উপর রিয়েকশন দিয়েছি যেখানে বাংলাদেশ অনেকগুলো বিমান ক্রয় করছে, তবে সেগুলো ডেলিভারি পেতেও তো সময় লাগবে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে যেন খুব ভালো পরিমাণের, খুব ভালো ধরনের, খুব ভালো মানের, ঠিক আছে, এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা হয়, যেটা আয়রন ডোমের মতো কাজ করে। আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা খুবই অ্যাডভান্স, ঠিক আছে। সেই ধরনের যাতে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে যুক্ত করা হয়, তাহলে আমার মতে বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিকরা শান্তিতে ঘুমাতে পারবে, ঠিক আছে। বাংলাদেশে যাতে আর দুর্নীতি না হয় সেই দিকে যাতে খেয়াল রাখা। দেখুন, যদি বাংলাদেশের মধ্যে দুর্নীতি থাকে তাহলে বাংলাদেশের সামরিক শক্তি কখনই আপগ্রেড হবে না। আর যদি বর্তমানে বাংলাদেশের কোনো সরকারি দল ভারতের দালালি করে তাহলে আমাদের ভারত কখনই চাইবে না যে বাংলাদেশ স্ট্রং হোক। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কখনোই পরিবর্তন হবে না। তাই আমি একদম নিরপেক্ষভাবে একটা কথা বলছি, বাংলাদেশ স্বাধীন দেশ, তাই বাংলাদেশের প্রয়োজন নিজে থেকে স্ট্রং হওয়া। বাংলাদেশের সরকারের প্রয়োজন নিজে থেকে বাংলাদেশকে স্ট্রং করা, অন্য কারো দালালি করা উচিত না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আসলে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটাকে আপনি চাইলে শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছে, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।